দীর্ঘ ১২ বছর পর ইন্ডিয়া থেকে দেশে ফিরল নীল শেখ। সে পেশায় একজন ডাক্তার, জমিদার বংশের নাতি। নীল লেখাপড়ায় বেশ ভালো, তবে বেশ রাগী আর গম্ভীর। নীল শেখের মা নেই। ছোট্ট সময় তার মা মারা গেছে। মা মারা যাওয়ার অবশ্য অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো তার বাবা আমজাদ শেখ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির এক মানুষ। আমজাদ শেখও বেশ ধনী ব্যক্তি, তবে ওনার চরিত্র ভালো ছিল না। রোজ রাতে নিত্য নতুন মেয়ে নিয়ে ডুবে থাকতে তিনি, আর নেশা করে এসেই তার মায়ের গায়ে হাত তুলতো। রোজ রোজ অশান্তি লেগেই থাকতো ওনাদের সংসারে। সব কিছু প্রতি বিদ্বেষটা জন্মে গেলে নীলের মা নীলের হাত ধরে সোজা বাপের বাড়িতে চলে আসেন এক কাপড়ে। নীলের মামা মামি বেশ ভালো ছিল, ওনারা ওদের আশ্রয় দিয়েছিল। ওর মার সাথে ওর বাবার ডিভোর্সের কথা ও প্রায় চলছিল। ঠিক এমন সময় একদিন ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান তিনি। সেই থেকে নীল চুপচাপ গম্ভীর হয়ে যায়। কারোর সাথেই তেমন কথা বলতো না, কারোর সাথে সে মিশতো না, শুধু মামিমার সাথে একটু আধটু কথা বলতো। একদিন তার বাবা তাকে নিতে আসলে সে ঘর হতে একটা রমদা নিয়ে তার বাবাকে দৌড়েছিল জাস্ট খুন করার জন্য। নীল আস্তে আস্তে কেমন যেন একটা হয়ে যাচ্ছিল, তবে লেখাপড়ায় বেশ মেধাবী ছিল। মামার বাসায় থেকেই সে স্কুল কলেজ পাশ করে চলে যায় ইন্ডিয়াতে। সেখানেই সে তার রাজত্ব তৈরি করেছে। ওখানে যাওয়ার পর এদেশের কারোর সাথেই তার যোগাযোগ ছিল না। কিছুদিন মামা মামি ওর সাথে যোগাযোগ করেন, পরে একটা সময় ওনারা নিজ থেকেই যোগাযোগ বন্ধ করে দেন। তাই সে আর কারো সাথে যোগাযোগ করেনি। কিন্তু ইদানিং ধরে তার মার কথা বেশ মনে পড়ছে, তাই সে ছুটে এসেছে। গাড়িতে বসে বসে এতক্ষণ ধরে এইসব কথাই ভাবছিল নীল। গাড়ির জানালা দিয়ে বাইরে চাইলো সে। বেশ চেঞ্জ হয়েছে গ্রামের রাস্তাটা। চেঞ্জ হওয়ারই কথা, 12 বছর আর কম না তো। যেখানে মানুষই বদলে যায় সেইখানে রাস্তাঘাট এমন কি। নীলের ভাবনার মাঝে গাড়িটা এসে থামলো শিকদার বাড়ির সামনে। শৈশব, কৈশোর আর যৌবনের কিছু সময় এখানেই অতিবাহিত হয়েছে। এই বাড়িটাতে জড়িয়ে আছে তার অনেক স্মৃতি। এই বাড়িতেই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নীল তপ্ত শ্বাস ফেলে গাড়ি থেকে বের হলো। গাড়ি থেকে বের হতেই এক দমকা হাওয়ায় এসে তাকে ছুঁয়ে গেল। তার মনে হলো যেন তার মা তাকে ছুঁয়ে দিয়েছে। চোখের মধ্যে পানি চিকচিক করতে লাগলো। তার চোখ মুছে ফেললো। নিজেকে শক্ত করে গাড়ি থেকে লাগেজটা বের করে সে এগিয়ে গেল মেইন রোডের দিকে। অতঃপর কলিং বেল প্রেস করলো সে। কলিং বেলের শব্দ পেতেই সদ্য বয়ঃসন্ধিতে পা দেওয়ার এক রমণী দৌড়ে এলো রান্নাঘর থেকে। দরজাটা খুলে দিল। রমণী গায়ে ছিল শুভ্র নীল রঙের এক জামা, ঘন লম্বা চুল যা দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। ঘন পাপড়ি আখি জোড়াটা নিবদ্ধ করে রেখেছে সামনে দাঁড়িয়ে থাকা 32 বছরের পুরুষটির পানে। অতঃপর ঋণী ঋণী কণ্ঠে শুধালো, কে আপনি, কাকে চান? এই মাতাল করা কণ্ঠটি এসে বিঁধল পুরুষটির পাষণ্ড বুকে। ডোক গিল নিল। অস্থির হয়ে গেল সে। মেয়েটির চোখের দিকে তাকিয়ে সে বোধহয় খুন হয়ে গেল। নিজেকে ধাতস্থ করল নীল। তারপর উসখুস কণ্ঠে বলল, জামশেদ শিকদার আছেন? আমি ওনার ভাগ্নে। নীল শেখ অবাক হলো। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি। অবাকে তার আঁখি বৃহত্তর হয়ে গেল। অবাক হওয়ার কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি সেই নীল ভাইয়া? মা বলতো অনেক আপনার কথা। আসুন, ভেতরে আসুন। কথাটা বলে সে সরে দাঁড়ালো। নীল লাগেজ হাতে ভেতরে ঢুকে দরজাটা নক করে দিল। অতঃপর মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি? আমি আরোহী জাহান মেঘ। অবাক হলো নীল, কারণ মেঘকে যখন দেখেছিল তখন সে একেবারে ছোট্ট ছিল, আর নীলের নেওয়াটা ছিল শুধু নীলের আশেপাশে ঘুরঘুর করতে। এতে অবশ্য সে বিরক্ত হয়ে ধমক দিত, সেই ছোট্ট মেঘ আজ এত বড় হলো। সময়
তবে দ্রুত চলে গেল। সে হালকা একটু কেসে জিজ্ঞেস করলো, মামা মামি নেই? না, ওনারা একটু বেরিয়েছেন, চলে আসবেন একটু পরেই। ও আপনি দাঁড়িয়ে কেন? বসুন, আমি আপনার রুমটা ফ্রেশ করে আসি। আসলে আপনার রুমটা তালাবদ্ধ তো, তাই আমি চুলায় চা বসিয়েছিলাম, আপনি খাবেন? নীল সোফায় বসলো, অতঃপর নীরস কণ্ঠে বলল, না, আমি ফ্রেশ না হয়ে কিছুই খাবো না। ও, তাহলে আপনি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। ওপরের একদম শেষ কর্নারের রুমটা আমার। নীল স্মিথ হেসে লাগেজ হাতে চলে গেল মেঘের রুমের ফ্রেশ হতে। মেঘ এক এক পলক ওনার নীল যাওয়ার প্রাণে তাকিয়ে রান্নাঘরে গেল। সবে মাত্র পানিটা টকবগিয়ে ফুটছিল, সে চুলাটা বন্ধ করে চলে গেল নীলের রুম ক্লিন করতে। অনেক দিন বন্ধ হওয়ার ফলে রুমটা থেকে কেমন ব্যবসা গন্ধ বের হয়েছে, আর খুব ময়লাও জমে আছে। এইগুলো পরিষ্কার করতে তার কাল ঘাম ছুটে যাবে। ধুলোবাড়ির আস্তরণ সরিয়ে ঘরটা যখন বাসযোগ্য হলো, তখন মেঘের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। জানালাগুলো খুলে দিতেই দুপুরের কড়া রোদ ঘরে ঢুকে পড়ল। নীল মেঘের ঘর থেকে ফ্রেশ হয়ে নিজের রুমে পা রাখলো। 12 বছর আগে এই ঘরটা যেভাবে ছেড়ে গিয়েছিল, আসবাবপত্রগুলো ঠিক আগের মতোই আছে, কেবল মানুষগুলো আর সময়টা বদলে গেছে। নীল নিজের লাগেজটা একপাশে রেখে ধপাস করে বিছানায় বসে পড়ল। লম্বা জার্নির ক্লান্তি আর মাথার ভেতরে এক অদ্ভুত দপত পানি ব্যথা অনুভব করছে সে। দুপুরে এই তপ্ত রোদে মাথাটা যেন আরও ছিঁড়ে যাচ্ছে। মেঘ তখনও ঘরটা গুছাতে ব্যস্ত। নীল ক্লান্ত দৃষ্টি মেলে মেঘের দিকে তাকালো। নীল গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মেঘ, তুমি এখন কোন ক্লাসে পড়ো? মেঘ আলমারির ওপারের ধুলো মুছতে মুছতে ফিরে তাকালো। তার ডাগর ডাগর চোখ জোড়ায় এক অদ্ভুত চঞ্চলতা। মৃদু হেসে উত্তর দিল, আমি এবার 10ম শ্রেণীর ফাইনাল পরীক্ষার্থী। কোন বিভাগে? মানবিক বিভাগে পড়ছি। মেঘ গুছিয়ে নেওয়ার শেষ করে নীলের দিকে ফিরে শুধালো, মাথা ধরেছে আপনার? আপনাকে কি কিছু দেব? চা নাকি কফি? নীল কপালে হাত রেখে বলল, 1 কাপ চা দাও। আদা দিয়ে মেঘ নিঃশব্দে মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নীল আনমনে মেঘের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মেয়েটার হাঁটার ছন্দ, কথা বলার ঢং, সব কিছুর মধ্যেই এক ধরনের স্নিগ্ধতা আছে, যা নীলের রক্ষ মনেও শীতল পরশ দিচ্ছে। যতক্ষণ না মেঘ দৃষ্টির আড়ালে গেল, নীল পরক্ষীণ তাকিয়ে থাকলো। তারপর দৃষ্টি ফেরালো নিজের ঘরের দেওয়ালগুলোতে, যেখানে তার কৈশোরের হাজারো স্মৃতি ধুলোবাড়ি মেখে পড়ে আছে। মিনিট 15 পর দরজায় মৃদু টোকা পড়ল। ভাইয়া আসবো? মেঘের রিনরিনে কণ্ঠ। নীল চোখ বুজেছিল, চোখ না খুলেই বলল, এসো। মেঘ ট্রে হাতে ঘরে ঢুকলো। ট্রেতে ধোয়া ওঠা আদা চা, সাথে কিছু কাটা ফল আর কুকিজ। নীলের সামনে ছোট্ট টেবিলের ট্রেটা নামিয়ে রাখলো সে। নীল ভ্রু কুঁচকে একটু হাসলো, ঠোঁট কামড়ে ধরে বলল, এত কিছুর তো দরকার ছিল না মেঘ, শুধু চা হলেই চলতো। মেঘ খুব সহজভাবে উত্তর দিল, এতটা রাস্তা জার্নি করে এসেছেন, দুপুর হয়ে গেছে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আপনার। নীল অবাক হয়ে লক্ষ্য করলো মেয়েটির দায়িত্ববোধ। যেই মেয়ে 1 গ্লাস পানিও গলিয়ে খেত না, সেই মেয়েটা যে কাজে এতটা পটু হয়ে গেছে তা তার অবাক করার বিষয়। পাক্কা গৃহিণী হয়ে গেছে। হঠাৎ নীলের নজর গেল মেঘের গালে। ঘর পরিষ্কার করতে গিয়ে এক কোণে কিছুটা জল বা কালসে ময়লা লেগে আছে। নীল কিছুটা ঝুঁকে সে ডান হাত বাড়িয়ে মেঘের গালটা আলতো করে ছুঁড়ল। আঙ্গুলের ডগা দিয়ে গালের ময়লাটুকু মুছে দিয়ে বসে। আকস্মিক এই স্পর্শে মেঘ যেন বিদ্যুৎ বেগে কেঁপে উঠল। তার নিঃশ্বাস কিছুক্ষণের জন্য থমকে গেল। নীল মেঘের শরীরের সেই সূক্ষ্ম কাঁপুনি অনুভব করতে পারল, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করল না। একদম স্বাভাবিক ভঙ্গিতে সোজা হয়ে বসে চায়ের কাপটা তুলে নিল। এক চুমুক দিয়েই নীলের চোখ বুজে এলো। আদা আর এলাচের সঠিক মিশ্রণে একদম পারফেক্ট 1 কাপ চা।
নীল স্মিত হেসে মেঘের দিকে তাকিয়ে বলল, চাটা বেশ দারুণ হয়েছে। ধন্যবাদ পিসি। এবার তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। আমার জন্য তোমার অনেক কষ্ট হলো। কোনো ব্যাপার না ভাইয়া, আপনি চা খান, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই মেঘ প্রায় এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার বুকের ভেতরটা তখনও টিপ টিপ করছে। নীল চায়ের কাপে আবার চুমুক দিল। চাটা পুরো মামিমার মতো হয়েছে। বাইরে তখন দুপুরের তপ্ত বাতাস বইছে। 12 বছর পর এই বাড়িতে নীলের প্রথম দুপুরটা যেন এক নতুন গল্পের আভাস দিচ্ছে। নীল নিজের ঘরে বসে চাটা শেষ করে ট্রেটা হাতে নিল। অভ্যাসবশত সে নিজের কাজ নিজেই করতে পছন্দ করে। ট্রেটা নিয়ে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু সেখানে পৌঁছাতেই থমকে দাঁড়ালো সে। দেখল মেঘ চুলার কাছে দাঁড়িয়ে বেশ দ্রুত হাতে রান্না সরগ্রাম গোছাচ্ছে। নীলের কপালে শঙ্খভাস পড়ল। সে অবাক হয়ে শুধালো, তুমি রান্না করছো কেন? সার্ভেন্ট কোথায়? মেঘ পিছু ফিরে নীলকে দেখে অপ্রস্তুত হয়ে হাসলো। তড়িঘড়ি করে বলল, নেই, আমি করি। কিন্তু আপনি রান্নাঘরে এলেন কেন? আমাকে ডাকলেই তো পারতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। শুধু শুধু এইটুকু কষ্টের কোনো মানে হয়? এনিওয়ে, আপনি দুপুরে কী খাবেন বলুন, বিরিয়ানি নাকি খিচুড়ি? নীল রান্নাঘরে প্রবেশ করে হাতে থাকা ট্রেটা কাউন্টারে রাখলো। তার কণ্ঠস্বর কিছুটা গম্ভীর ও স্তব্ধ শোনালো। সে সোজাসুজি প্রশ্ন করল, আগে যে সার্ভেন্টরা ছিল তারা কই? নেই, তাদের সারিয়ে দেওয়া হয়েছে। মেঘ সবজি কাটতে কাটতে নিষ্প্রেহ গলায় বলল, কেন? জানি না। নীল চারপাশটা একবার খুঁটিয়ে দেখল। আগের সেই জুলুস যেন কিছুটা ম্লান। সে অসন্তোষের সুরে বলল, বাসার সিকিউরিটি তো আগের মতো দেখছি না। মামা কি আজকাল এসব খেয়াল করে না? মেঘ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওইসব এখন রবিন ভাইয়া দেখাশোনা করেন। রবিন নামটা শুনে নীলের বুক কুঁচকে গেল। মুহূর্তেই তার চল শক্ত হয়ে উঠল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রবিন কে? আমার খালাতো ভাই। মেঘ জবাব দিল। নীল এবার আরও অবাক হলো। সে একটু সামনের দিকে ঝুঁকে এলো। তোমার তো কোনো খালা নেই, তাহলে এই ভাইয়াটা এলো কোথা থেকে? সবে তো এলেন নীল ভাইয়া, আস্তে আস্তে সব জানবেন। নীল কথা বাড়ালো না, শুধু মনে মনে নামটা গেঁথে নিল। সে আবার জিজ্ঞেস করলো, মামা মামি কখন ফিরবেন? চলে আসবেন। আসলে বাবা মামনিকে নিয়ে একটু চেক আপের জন্য ঢাকায় গেছে, তাই ফিরতে দেরি হচ্ছে। আজই চলে আসার কথা। মেঘ আবার রান্নার দিকে মনোযোগ দিতে নীল ওর হাত থেকে সবজি কাটার বটিটা এক পাশে সরিয়ে দিল। তার চোখে মুখে এখন স্পষ্ট শাসনের ছাপ। সে মেঘের চোখের দিকে তাকিয়ে বলল, তোমায় আর রান্না করতে হবে না, বের হয়ে আসো রান্নাঘর থেকে এখনই। আমি রান্না করছি। তোমার জন্ম হয়েছে রাজরানী হয়ে থাকার জন্য, আগুনের তাপে পুড়ে রান্না করার জন্য নয়। মেঘ অবাক হয়ে নীলের দিকে তাকালো। নীলের চোখে এক ধরনের জেদার মায়া খেলা করছে। মেঘ হালকা হেসে দীর্ঘশ্বাস ফেলল। পরিস্থিতির চারপাশে রাজরানীও কখনো কখনো চাকরানিতে পরিণত হয়। নীল ভাইয়া, আপনি ভাবছেন আমি পারবো না? আমি অভ্যস্ত। আপনি বরং বসে রেস্ট করুন। মেঘের মুখে চাকরানি শব্দটা শুনে নীলের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। সে এবার একটু ধমকের স্বরে বেশ কর্তৃত্ব খাটিয়ে বলল, রান্না আমিও করতে পারি। ইন্ডিয়ায় একা থেকে এইটুকু শিখেছি। তোমায় যেটা বলছি সেটা শোনো। রাইট নাও তুমি রান্নাঘর থেকে বের হবে। ইটস মাই ওয়ার্ডার। নীলের রক্ষ কণ্ঠস্বর আর গম্ভীর চোখের চাহনিতে মেঘ যেন কুঁকড়ে গেল। সে ভয়ে ভয়ে দৃষ্টি তুলে তাকালো নীলের প্রাণে। সে এক মুহূর্তের জন্য বিভোর হয়ে লক্ষ্য করলো নীলের চোখের মণি জোড়ায় রং সত্যি হালকা নীলছে, একদম ওনার নামের সাথে মানানসই। মেঘ দ্রুত চোখ সরিয়ে নিল। নত মস্তকে ক্ষীণ স্বরে বলল,
আপনি জানেন না কোথায় কি আছে, আমি বরং দেখিয়ে দিই। নীল হাত দিয়ে দরজার পথ নির্দেশ করে কঠিন স্বরে বলল, নো নিড, সামনে পরীক্ষা। এখন মন দিয়ে পড়াশোনা করো, এইসব গিন্নিগিরি বিয়ের পর জামাইয়ের বাড়িতে করো। আমি একা হাতেই সব করে নিতে পারবো। রাইট নাও আউট। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে গেল। বইটা হাতে নিয়ে সে লিভিং রুমের সোফায় এসে বসলো। মুখে বই থাকলেও মনোযোগটা পরে রইল রান্নাঘরে। নীল ভাইয়া সেখানে কি করছে, কি রান্না করছে সেটা জানার এক প্রবল কৌতূহল এই চঞ্চল হরিণীর মনের বারবার উকি দিচ্ছে। প্রায় আধ ঘন্টা কেটে গেল, বইয়ের পাতা একটাও উল্টানো হয়নি মেঘের। হঠাৎ কলিং বেলের কর্কশ শব্দে তার ভাবনায় ছেদ পড়ল। মেঘ ভাবল হয়তো বাবা আর মামুনি ফিরেছেন। সে হাতে বইটা সোফায় রেখে ধীর সুস্থে এগিয়ে গিয়ে মেইন দরটা খুলে দিল। কিন্তু দরজায় বাবাকে নয়, বরং তার খালাতো ভাই রবিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘের বুকের ভেতরটা ধক করে উঠল। দরজা খুলতে একটু দেরি হয়েছে দেখে রবিন বিরক্তিতে মুখ বেঁকিয়ে গলা সরিয়ে বলল, দরজা খুলতে এত দেরি করলি কেন রে? ঘরে কি করিস যে কানে আওয়াজ যায় না? অপরিচিত কোনো পুরুষের কর্কশ কণ্ঠ পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন নীল। গায়ের অ্যাপ্রনটা খুলতে খুলতে লিভিং রুমে এসে দাঁড়ালেন তিনি। গম্ভীর কণ্ঠে শুধালেন, হোয়াট হ্যাপেন্ড মেঘ? কে উনি? রবিন প্রথমে মেঘের দিকে, তারপর সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন শক্তপোক্ত গড়নের মানুষটির দিকে তাকালো। তার চোখে এক ধরনের কুৎসিত সন্দেহ আর হিংসা খেলে গেল। সে বাঁকা হাসি হেসে নীলের দিকে আঙুল তুলে মেঘের উদ্দেশ্যে বলল, কে রে, ঘরে দেখি নতুন নাগর ঢুকিয়ে রেখেছিস। বাড়িতে কেউ না থাকার সুযোগে ভালোই ফুর্তি চলছে তো দেখছি। আর মানুষের সামনে এমন ভাব করিস যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারিস না। তোরে কতবার বলছি আমার প্রস্তাবে রাজি হয়ে যা, আমার সাথে বিছানায় আয়, তাহলে আর এভাবে চোরের মতো নতুন পুরুষ ঘরে ঢোকাতে হতো না। তা নতুন এই মালটা জুটলো কোত্থেকে? ভালোই তো রসাল জিনিস ধরেছিস। রবিনের মুখে এমন নোংরা এবং কুরুচিপূর্ণ কথা শুনে মেঘের ফর্সা মুখটা অপমানে আর লজ্জায় লাল হয়ে গেল। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে চাইল। সে কোনো মতে তোতলামি করে বলল, রবিন ভাইয়া, সে আপনি কি বলছেন এসব? উনি আমার নীল ভাইয়া। নীলের চল শক্ত হয়ে গেছে। তার চোখের নীল মণিগুলো রাগে যেন জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। রবিনের প্রতিটি নোংরা এবং কুরুচিপূর্ণ শব্দ তার কানে বিষের মতো বিঁধছে। রাগটা এখন তার মাথার রাগ অবধি পৌঁছে গেছে। সে ধীর পায়ে রবিনের দিকে এগিয়ে এলো, হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বজ্রকঠিন গলায় বলে উঠল, জানোয়ারের বাচ্চা, জানিস আমি কে? রবিন নীলের সুতাম দেহ আর শান্ত কিন্তু বিধ্বংসী রূপ দেখে ভেতরে কিছুটা ভীত হলো সে, কিন্তু মুখে তা প্রকাশ করতে চাইল না। সে বরং আরও তাচ্ছিল্যের সাথে বাঁকা হেসে উত্তর দিল, দেখে তো মনে হচ্ছে কোনো মালদার পার্টি। মেঘ বুঝি আজকাল বিত্তশালী খণ্ডের ধরা শুরু করলো। কথাটা শেষ হতে না হতে নীলের হাতের সজোরে এক ঘুষি রবিনের নাকে গিয়ে বিঁধল। সময় দেওয়ার পাত্র নীল নয়। মুহূর্তেই রবিনের নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। ব্যথায় চিৎকার করে রবিন পিছিয়ে যেতে চাইল, কিন্তু নীল তাকে ছাড়ল না। আরেকটা ঘুষি মারার জন্য হাতটা উপরে তুলতেই নীলের নজর গেল মেঘের দিকে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। দুই হাত দিয়ে চোখ মুখ শক্ত করে চেপে ধরেছে সে। ফর্সা গাল বেয়ে টুপটাপ করে অশ্রু ঝরছে। মেঘের এই করুণ অবস্থা দেখে নীলের ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে ঘুষিটা আর চালালো না, বরং রবিনের শার্টের কলারটা দুই হাতে পেঁচিয়ে ধরে তাকে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল নীল। রবিনের কান ঘেঁষে মুখ নিয়ে শান্ত কিন্তু খুনে গলায় বলল, আমার নাম নীল শেখ। আমি কে
সেটা জানার মতো যোগ্যতাও তোর নেই। তবে আজ একটা কথা কান খুলে শুনে রাখ ফারদার, আর কখনো যদি আমার মেঘ পরীর সাথে বাজে বৃষ্টিতে কিংবা উচ্চস্বরে কথা বলেছিস কিংবা ওর ছায়া মারানোর চেষ্টা করেছিস, তাহলে সেই দিন এই নীল শেখের হাতের তুই নির্ঘাত খুন হবি। ডাক্তার হিসেবে যেমন আমি মানুষের জান বাঁচাতে জানি, তেমনি শয়তানদের প্রাণ কেড়ে নিতেও আমি কার্পণ্য করি না। নীলের গলা স্বর এবং চোখের হিমশীতল চাহনি দেখে রবিনের শরীরের হাড় অবধি কেঁপে উঠল। সে এতক্ষণ যাকে একজন সাধারণ মানুষ ভেবেছিল, সে যে আসলে একটা ঘুমন্ত সিংহ, তা সে এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে। নীল তাকে ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিল। রবিন নাকে হাত দিয়ে কাতরাতে কাতরাতে ঘর থেকে বেরিয়ে গেল। তবে চলে যাওয়ার সময় তার চোখে এক ধরনের প্রতিশোধের নেশা ফুটে উঠল। নীল দ্রুত দরজাটা আটকে দিয়ে মেঘের দিকে ফিরল। মেঘ এখনো কাঁদছে। নীল ধীর পায়ে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। তার মেজাজ এখন কিছুটা ঠান্ডা হলেও বুকের ভেতরের দুঃখপুকুনি কমেনি। মেঘের মাথায় আলতো করে হাত রেখে খুব নরম গলায় ডাকলো, মেঘ এদিকে তাকাও। মেঘ চোখ খুলতেই নীলের সাথে চোখাচোখি হলো। মেঘের সেই টলমল চোখের পানি দেখে নীলের মনে হলো এই মেয়েটির চোখের প্রতিটি ফোঁটা রক্তের চেয়েও দামি। সে ফিসফিস করে বলল, ভয় নেই, আমি এসে গেছি তো। কেউ আর তোমায় অপমান করার সাহস পাবে না। রবিনের চলে যাওয়ার পর পুরো ড্রয়িং রুমে এক পিনপিতন নীরবতা নেমে এলো। কেবল মেঘের কান্নায় ফুপিয়ে ওঠার শব্দটা সেই নিস্তবতা ভাঙছে। নীল স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মুষ্টিবদ্ধ হাত এখনো কাঁপছে, রাগে নয়, বরং মেঘের এই অসহায়ত্ব দেখে তার ভেতরে এক ধরনের অপমানবোধ কাজ করছে। 12 বছর সে এই মানুষগুলোর খবর নেয়নি। এই সুযোগেও কি তবে শকুনের দল এখানে বাসা বেঁধেছে? নীল ধীর পায়ে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ তখনও 2 হাতে মুখ থেকে ডগরে কাঁদছে। তার এই ছোট্ট ছোট কাঁপুনিগুলো নীলের পাষাণ মনেও আজ ভাঙন ধরাচ্ছে। নীল আলতো করে মেঘের কাঁধে হাত রাখলো। তপ্ত মরুভূমিতে এক সিলতে বৃষ্টির মতো নীলের হাতের স্পর্শ পেয়ে মেঘ যেন আরও ভেঙে পড়ল। কাঁদছো কেন মেঘ? সব তো ঠিক হয়ে গেছে। নীলের কণ্ঠস্বর এখন বেশ মোলায়েম। মেঘ মাথা তুলে নীলের দিকে তাকালো। তার ফোলা ফোলা লাল চোখ জোড়া নীলের হৃদয়ের কথাও এক অজানা ব্যথার সৃষ্টি করলো। মেঘ ভাঙা গলায় বলল, আপনি কেন ওকে মারলেন নীল ভাইয়া? ও খুব খারাপ লোক। ও একা নয়, ওর সাথে আরও অনেকেই আছে। ওরা আপনার ক্ষতি করবে। নীল এক বাঁকা হাসি হাসল। যে মানুষটা একা একাই বিদেশের মাটিতে নিজের রাজত্ব তৈরি করেছে, তাকে সামান্য গুন্ডার ভয় দেখিয়ে লাভ নেই। নীল তার লম্বা আঙ্গুল দিয়ে মেঘের গাল থেকে অস্ত্রটুকু মুছে দিল। এই প্রথম সে মেঘকে এতটা কাছে পেল। ক্ষতি করার ক্ষমতা নীল শেখ সবাইকে দেয় না মেঘ। এখন কান্না থামাও আর শোনো, ওই জানোয়ারটা যা যা বলছে সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দাও। মেঘপরি কখনো কারোর নাগর বা লাং হয় না। সে আকাশের উঁচুতে বাসমান এক পবিত্র সত্তা। নীল ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে মেঘের কান্নার ব্যাগ কিছুটা কমল। সে অবাক হয়ে নীলের চোখের দিকে তাকিয়ে রইল। কি এক অদ্ভুত সম্মোহন আছে এই চোখের নীলমণিগুলোতে। নীল আবার বলল, যাও ফ্রেশ হয়ে নাও, আমি গিয়ে রান্নাটা শেষ করি। মেঘ মৃদু মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। নীল আবার রান্নাঘরে ফিরে গেল ঠিকই, কিন্তু তার মস্তিষ্কে তখনও রবিনের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। নীল বুঝতে পারছে কোথায় কোনো সমস্যা আছে, যা তাকে বের করতে হবে। ঠিক 1 ঘন্টা পর রান্নাঘর থেকে বিরিয়ানির সুগন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে। নীল যখন টেবিলে খাবার সাজাচ্ছিল, ঠিক তখনই কলিং বেলের শব্দ শোনা গেল। মেঘ ততক্ষণে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। সাদা একটি সুতির সেলোয়ার কামিজে তাকে অপার্থিব
সুন্দর লাগছে। নীল নিজে গিয়ে দরজা খুলল, কিন্তু দরজা খুলতেই সে থমকে দাঁড়ালো। সামনে তার মামা জামশেদ শিকদার দাঁড়িয়ে আছেন ঠিকই, কিন্তু ওনার পাশে মামিমার বদলে অপরিচিত এক মধ্যবয়স্ক মহিলা। উগ্র শ্বাসগোজ আর চড়া পারফিউমের গন্ধ নীলের নাকে এসে ধাক্কা দিল। নীল ব্রু কুঁচকে বরফ শীতল গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মামা ইনি কে? নীলের আচমকা উপস্থিতিতে জামশেদ শিকদার যেন আকাশ থেকে পড়লেন। 12 বছর পর ভাগ্নেকে এভাবে নিজের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি প্রচণ্ড অবাক এবং কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। তোতলামি করে বললেন, নীল তুই তুই কবে এলি বাপ? আগে ভেতরে তো ঢুকতে দে, তারপর সব বলছি। নীল দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। তার দৃষ্টি এখনও সেই মহিলার উপর নিবদ্ধ। ওনারা ভেতরে ঢুকে সোফায় বসলেন। নীল দরজাটা নক করে দিয়ে ধীর পায়ে সোফার সামনে এসে দাঁড়ালো। তার তীক্ষ্ণ চাহনি থেকে এক অজানা আতঙ্ক যেন ছড়িয়ে পড়ছে ঘর জুড়ে। নীল অধৈর্য হয়ে ফের জিজ্ঞেস করলো, কে উনি মামা? জামশেদ শিকদার মাথা নিচু করে অপরাধীর সুরে বললেন, তোর নতুন মামি তানিয়া শিকদার। তুই যাওয়ার পর আসলে মেঘের মা এক অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আর কি, ঘর সংসার সামলাতে দ্বিতীয় বিয়েটা করতে হলো। কথাটা শুনে নীলের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। যে মামিমার মায়ার প্রাণে সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটে এসেছে, সেই মানুষটা আর নেই। নীল চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বের হলো না। কিছুক্ষণ পর সে নিজেকে সামনে নিয়ে পেটে পড়ল। কি বললে? মামিমা নেই? আর এই কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না মামা? সব কিছু এমনভাবে হলো যে আর জানাতে পারিনি রে। মামার গলাটা অনেক নিচু। জানাতে পারোনি নাকি জানাতে চাওনি কোনটা? তোমাদের কাছে আমি শত শত চিঠি পাঠিয়েছি, একটাও রিপ্লাই আসেনি। ফোন নাম্বারটা পর্যন্ত পাল্টে ফেলেছো যাতে আমি যোগাযোগ করতে না পারি। কেন মামা, কি দোষ ছিল আমার? নীলের রাগে পুরো ঘর কাঁপছে। জামশেদ শিকদার দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিয়তির ওপর কারো হাত থাকে না বাবা, সেসব বাদ দে। তুই ইন্ডিয়া থেকে কবে ফিরলি? কেমন আছিস? নীল একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। যে মানুষটা তার অস্তিত্বের খবর নিতে চায়নি, আজ তার মুখে কুশল বিনিময় বড্ড বেমানান লাগছে। শীতল স্বরে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাপাক ভালো রেখেছেন। ওদের কথার মাঝে নতুন মামি তানিয়া শিকদার এতক্ষণ বিরক্ত নিয়ে নীলকে দেখছিলেন। হঠাৎ ওনার নজর গেল এক পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেঘের দিকে। মুহূর্তেই ওনার কণ্ঠস্বর কর্কশ হয়ে উঠল, এই যে নবাবের বেটি, এখানে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? বাসায় যে মেহমান এসেছে সেই খেয়াল কি নেই? যা গিয়ে রান্না বসা, আর আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মেঘ যখনই পা বাড়াতে যাবে, নীল হাত তুলে তাকে থামিয়ে দিল। তার দৃষ্টি এখন তানিয়ার দিকে। নীল তপ্ত কণ্ঠে বলে উঠল, রান্না হয়ে গেছে। আরও কেন আপনার পানি নিয়ে আসবে? হাত পা তো আপনারও আছে, আপনারটা আপনি নিয়ে খান। মনে রাখবেন, ও এই বাড়ির কোনো সার্ভেন্ট নয়, ও এই বাড়ির প্রিন্সেস। ফার্দার ওকে আর কোনোদিন কোনো অর্ডার দেবেন না। নীলের এমন সরাসরি জবাবে তানিয়া শিকদার মুহূর্তেই চুপসে গেলেন। জামশেদ শিকদারও স্তম্ভিত হয়ে ভাগ্যের দিকে তাকিয়ে রইলেন। নীল এখন বুঝতে পারছে কেন মেঘ আজ এত চুপচাপ, কেন বাড়িতে কোনো কাজের লোক নেই। এই মহিলা আর ওই লম্পট রবিন মিলে তার মেঘপরীর জীবনটাকে নরক বানিয়ে রেখেছে। নীলের বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে মনে মনে বলল, কেন যে আমি আগে এলাম না? কেন এই ফুলের মতো মেয়েটাকে এই আগুনের মাঝে একা ফেলে রাখলাম? নীল মেঘের দিকে তাকালো। মেঘ নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে শুকনো মুখে। নীল মনে মনে শপথ নিল, এই বাড়িতে এখন থেকে কোনো অন্যায়ের ঠাঁই হবে না। নীল শেখ ফিরে এসেছে তার রাজত্ব আর তার রাজকন্যাকে উদ্ধার করতে।
ডাইনিং টেবিলের পরিবেশটা ছিল থমথমে। টেবিলের একপাশে জামশেদ শিকদার অপরাধী মুখে বসে আছেন, তার পাশেই তানিয়া শিকদার গাল ফুরিয়ে বসে আছেন। অন্য পাশে নীল আর তার ঠিক পাশেই মেঘ। 12 বছর পর এই টেবিলে নীল বসলেও আজ তার উপস্থিতিতে বাড়ির বাতাস যেন ভারী হয়ে আছে। তানিয়া শিকদার আশেপাশে তাকিয়ে রবিনের দেখা না পেয়ে মেঘের দিকে তীক্ষ্ণ নজরে চাইলেন। কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, মেঘ, রবিন কোথায়? ও এখনো ফেরেনি কেন? ওর তো অনেক আগেই আসার কথা ছিল। মেঘ কোনো উত্তর দেওয়ার আগে নীল শান্তভাবে বিরিয়ানি মুখে দিয়ে বলল, ও এসেছিল, আমি মনে তাড়িয়ে দিয়েছি। কথাটা শুনে তানিয়া শিকদার যেন আকাশ থেকে পড়লেন। মুহূর্তেই নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ফোঁস করে উঠলেন তিনি। রাগে গিজ গিজ করতে করতে চিৎকার করে বললেন, কি বললে? তুমি রবিনকে মেরেছো? তোমার সাহস হয় কী করে রবিনের গায়ে হাত তোলার? কোন অধিকারে ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো তুমি? জানো ও আমার কি হয়? নীল খুব ধীরে সুস্থে নিজের মুখে লোকমা তুলে চিবুচ্ছে। চিবুতে চিবুতে সে খুব নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, অধিকারের কথা বলছেন? এ বাড়ির 50% মালিক আমি। আমার মা মারা যাওয়ার আগে উইল করে গেছেন, যা আইনত আমার। কাগজপত্র ব্যাংক লোকারে আছে। খুব ইচ্ছা হলে কালকেই উকিল ডেকে দেখাতে পারি। আর বাকি রইল কেন বের করে দিলাম সেইটা আপনার আদরের ওই জানোয়ারটার মুখ থেকেই শুনে নেবেন। তবে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওই নোংরা লোকের জায়গা এই শিকদার বাড়িতে আর হবে না। এরপর যদি এমুখো হয় তবে আজ তো ফিরবে না। তানিয়া শিকদার রাগে কাঁপতে কাঁপতে স্বামী দিকে চাইলেন, কিন্তু জামশেদ শিকদার নীরব হয়ে মাথা নিচু করে রইলেন। নীলের এই রুদ্রমূর্তির সামনে কথা বলার সাহস আপাতত এই বাড়িতে কারোর নেই। নীল এবার মেঘের দিকে তাকালো। মেয়েটা ভয়ে কাটা হয়ে আছে, একটা ডানাও সে মুখ তুলছে না। ফস করে শ্বাস নিল নীল, অতঃপর নিজের চেয়ারটা টেনে মেঘের নিকটে নিল। প্লেট হতে এক লোকমা তুলে মেঘের সামনে ধরতে মেঘ চোখ তুলে তাকালো নীলের প্রাণে। চোখ দিয়ে আশ্বস্ত করে খাবার মুখে তুলতে নিতে বলছে। মেঘ তার মুখটা হাঁ করতেই নীল খাবারটা মেঘের মুখে গুঁজে দিল। মেঘের চোখ হতে টুপ করে অশ্রু গড়িয়ে চিবুকে এসে পড়ল। এই প্রথম তাকে কেউ যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে। মা মারা যাওয়ার পর বাবা আর তেমন ফিরে তাকায়নি তার দিকে। সারাক্ষণ সৎ মায়ের খোঁটা আর তিরস্কার পেয়ে এসেছে, ঘরের সব কাজ শেষ করেছে। তানিয়া শিকদার এই দৃশ্য দেখে মনে মনে ঈর্ষার পেটে পড়ছিলেন, কিন্তু নীলের ব্যক্তিত্বের সামনে একটু শব্দ করার সাহস পেলেন না। নীল এক এক করে মেঘকে খাইয়ে দিতে লাগলো আর আর চোখে মামার দিকে তাকালো। মামা অপরাধীর মতো নিজের খাওয়া শেষ করছেন। নীল বুঝতে পারল এই বাড়িটাকে আবার জুলুসে ফিরিয়ে আনতে হলে তাকে অনেক রাবিশ পরিষ্কার করতে হবে। নীল মেঘের চোখের পানি মুছে দিয়ে নিচু স্বরে বলল, এখন থেকে আমি আছি তো, কারো চোখের দিকে তাকিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই তোমার। তুমি শুধু লেখাপড়া নিয়ে থাকবে আর বাকি পৃথিবীটা আমি সামলে নেব। মেঘের মনে হলো তার নীল ভাইয়া তার অন্ধকার জীবনে এক পলাশ বৃষ্টি হয়ে ফিরে এসেছে। খাওয়া দাওয়া পর ড্রয়িং রুমের পরিবেশটা আরও বেশি থমথমে হয়ে উঠল। তানিয়া শিকদার গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছেন, আর মেঘ নীলকে চা দিয়ে রান্নাঘরে থালা বাসন গোছাতে গেছে। এখন ড্রয়িং রুমে কেবল দুইজন পুরুষ মানুষ মুখোমুখি, নীল শেখ আর জামশেদ শিকদার। নীল তার শির দ্বারা টান টান করে বসে আছে সোফায়, তার তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ নিবদ্ধ তার মামুর দিকে। এই দৃষ্টিতে বেশ ঘাবড়ে গেলেন জামশেদ শিকদার। এই কনকনে শীতেও ওনার কপালে ঘামের রেখা স্পষ্ট। নীল তার মামার ওই অবস্থা দেখে বাঁকা হাসল। পকেট থেকে সিগারেটে বের করতে গিয়ে ও বের করল না মেঘের কথা ভেবে। নীল তার শক্ত চোয়াল নাড়িয়ে অত্যন্ত ধাঁধালো কণ্ঠে প্রশ্ন করল, এবার মূল প্রসঙ্গে আসি। আমার সাথে দীর্ঘ 12টা বছর প্রতিটি যোগাযোগ ছিন্ন করার পেছনে আপনার যুক্তিটা কী ছিল মামু? কেন সব সম্পর্ক এভাবে চুকিয়ে দিতে চেয়েছিলেন? জামশেদ শিকদার যেন এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিলেন।
অথচ উত্তরটা দিতে গিয়ে তার বুকটা কেঁপে উঠল। তিনি নীলের চোখের দিকে তাকাতেই পারলেন না। মাথা নিচু করে ভাঙা গলায় বললেন, পরিস্থিতি সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না নীল। তোকে দূরে রাখাটা আমার ইচ্ছা ছিল না, বাধ্যবাধকতা ছিল। নীল একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। সে সোফায় হেলান দিয়ে মামার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, বাধ্যবাধকতা? আমায় কি আপনার বোকা মনে হয়? আমি এখান থেকে যাওয়ার পর অত্যন্ত 2 বছর নিয়মিত চিঠি পাঠিয়েছি, আপনি সেইগুলোর উত্তরও দেননি। ফোন দিতাম তাই ফোন নাম্বারটাও বদলে ফেলেছেন। এইসবের ব্যাখ্যা আপনি দেবেন মামু? জামশেদ শিকদার এবার দীর্ঘশ্বাস ফেলে মুখ খুললেন। তার গলায় এক ধরনের জড়তা আর গ্লানি স্পষ্ট। নীল, তুই যখন ইন্ডিয়া গেলি তখন আমার ব্যবসায় প্রচণ্ড ধস নামে। আমার এই বিশাল জমিদারি আভিজাত্য তখন কেবল কাগজের ওপর টিকে ছিল। সেই দুঃসময়ে তানিয়ার বড় দুলাভাই আমাকে বড় অঙ্কের টাকা দিয়ে সাহায্য করেন, কিন্তু সেই সাহায্যের আড়ালে একটা শর্ত ছিল। তিনি একটু থামলেন, সামনে থাকা পানির গ্লাসটা নিয়ে পানি পান করে গ্লাসটি রেখে তিনি ফের বললেন, শর্তটা এমন ছিল যে তানিয়াকে বিয়ে করতে হবে। আমি সব দিক ভেবে বিয়েটা করি, কিন্তু তানিয়া আসার পর থেকে এ বাড়ির চাবিকাঠি আমার হাতছাড়া হয়ে যায়। ও তোর পাঠানো সব চিঠি পুড়িয়ে ফেলতো। আমি যখনই তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, ও মেঘকে নিয়ে আমাকে হুমকি দিত। মেঘ তখন ছোট, ওর মা মারা যাওয়ার পর ও পুরোপুরি একা হয়ে গিয়েছিল। তানিয়া মেঘকে হোস্টেলে পাঠিয়ে দেওয়ার ভয় দেখাতো কিংবা ওর ওপর শারীরিক নির্যাতন করত। আমি মেঘের নিরাপত্তার কথা ভেবেই তোর থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করি। আমি ভেবেছিলাম তুই বিদেশে সুখে আছিস। এই নরকে তোকে টেনে এনে তোর কেরিয়ার নষ্ট করতে চাইনি। নীল উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার পিঠে পেশিগুলো উত্তেজনায় কাঁপছে। সে পেছন ফিরে চিৎকার করে উঠল, না, বরং শান্ত কিন্তু অত্যন্ত বংশী গলায় বলল, অদ্ভুত আপনার যুক্তি। মেঘের নিরাপত্তার জন্য আপনি মেঘের একমাত্র ভরসা আপনার ভাগ্নিকে দূরে সরিয়ে দিলেন, যার জন্য আমি দীর্ঘ 12 বছর একটা আগ্নেয়গিরি বুকে নিয়ে পড়াশোনা করেছি। আজ এসে দেখি তার জীবনটা আপনার সারখার করে দিয়েছেন। আপনি মেঘকে বাঁচাননি মামু, বরং রবিনের মতো একটা নেকড়ের মুখে ওকে একা ফেলে রেখেছিলেন। নীল আবার সোফায় ফিরে এসে মামার একদম কাছাকাছি বসলো। তার কণ্ঠস্বর অত্যন্ত ধীর হয়ে এলো, জানি না আপনার উপর ওদের কি কি দুর্বলতা আছে, তবে আজ থেকে সব হিসাব পাল্টে যাবে। আমার মামিমার আত্মা হয়তো আমায় অভিশাপ দিচ্ছে যে আমি কেন আরও আগে আসিনি, তবে এখন যখন এসেছি এ বাড়ি থেকে আগাছা পরিষ্কার করেই ছাড়ব। কাল সকালেই আমি উকিল ডাকছি। এ বাড়ির সম্পত্তি এবং মেঘের গার্ডিয়ানশিপ সব আমি আমার অধীনে নেব। আর হ্যাঁ, রবিন বা তার বাবা যদি এই চোখাট মারায়, তবে পুলিশ ডাকার আগে আমি নিজের হাতে ওদের বিচার করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কথাগুলো বলে সে চলে গেল তার রুমে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। শীতের সন্ধ্যাটা আজ একটু আগেই জাঁকিয়ে বসেছে। নীল দুপুরে কড়া ডোজের একটা ঘুমের ওষুধ খেয়েছিল, তাই সে অগরে ঘুমাচ্ছে। মেঘ ট্রেতে করে ধোয়া ওঠা পিঠা নিয়ে নীলের দরজায় এসে দাঁড়ালো। ঘরটা ঘুটঘুটে অন্ধকার দেখে মেঘের বুকের ভেতরটা হিম হয়ে এলো। তার ছোটবেলা থেকে অন্ধকারের প্রতি এক গভীর ভীতি কাজ করে। ভয়ার্ত গলায় সে ক্ষীণ স্বরে ডাকলো, নীল ভাইয়া। ভেতরে থেকে সাড়া না পেয়ে সে আবার ডাকলো। এবার নীলের তন্দ্রাটা কিছুটা হালকা হলো। সে ঘুমের ঘরেই বিড়বিড় করে উঠল, মেঘ পড়ি, বলো, সন্ধ্যায় ঘরটা এমন অন্ধকার করে কেন রেখেছো? ভয় লাগছে আমার, প্লিজ লাইটটা অন করুন। মেঘের কণ্ঠে স্পষ্ট কান্নার সুর। মেঘের কাঁপা কণ্ঠস্বর শুনে নীলের ঘুম নিমিষে
কর্পূরের মতো উড়ে গেল। সে তড়াক করে বিছানায় উঠে বসলো। মেঘের এই অন্ধকারের ভয়ের কথা তার খুব ভালো করেই মনে আছে। সে চটজলদি বলল, তুমি যেখানে আসো সেখানেই দাঁড়াও মেঘ, একদম নড়বে না। আমি বাতিটা জ্বালাচ্ছি। অন্ধকার ঘরে মেঘ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার দু হাতের কাছের চুড়িগুলো ভয়ে কাঁপতে থাকা শৈলের সাথে পালা দিয়ে রিন রিন করে উঠল। সেই মৃদু শব্দের অনুরণন নীলের কানে এসে অদ্ভুত মাদকতা তৈরি করলো। শীতের এই নির্জন সন্ধ্যায় মেঘের নিঃশ্বাসের ওঠানামা আর চুরির শব্দ অন্ধকার ঘরটাকে এক মায়াবী আবেশ ছড়িয়ে দিল। নীল অন্ধকারে একটু ঠোঁট কামড়ে হাসল, তারপর সুইচ টিপে বাতিটা জ্বালিয়ে দিল। আলো জ্বলে উঠতেই নীলের সামনে ভেসে উঠল মেঘের মায়াবী মুখচু ছবি। বাতিটা জ্বলতে মেঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রেটা টেবিলের উপর রাখলো। ভাইয়া, সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছি। শীতের মৌসুম তো, তাই শীতের পিঠে বানিয়েছি। গরম গরম পিঠা খেয়ে নিন। তুমি বানিয়েছো? গরম থাকতে খেয়ে নিন, আমি এখন আসি। মোহনা আপু এসেছে, ওনার থাকার ব্যবস্থা করতে হবে, নইলে মামনি খুব চেঁচামেচি করবেন। মোহনা নামটা শুনে নীলের ভ্রু কুঁচকে গেল। সে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, মোহনা? মোহনাকে? মেঘ নীলের চোখের দিকে তাকাতে পারল না। মাথা নিচু করে ছোট্ট গলায় বলল, রবিন ভাইয়ের বোন, সম্পর্কে আমার খালাতো বোন হয়। রবিন নামটা শোনা মাত্র নীলের শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। রবিনের প্রতি যে ঘেন্না তার মনে জন্মে আছে তা এক মুহূর্তে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে মেঘকে কবজিটা খপ করে ধরে ফেলল। হাতের মুষ্টিটা একটু বেশি শক্ত হয়ে গেল নীলের। রবিন আর তার পরিবারের কেউ এই বাড়ির চৌকাঠে পা রাখবে না, এটা কি আমি সাফ জানিয়ে দেইনি? তাহলে ওই মেয়ে এ বাড়িতে এলো কিভাবে? নীলের কণ্ঠস্বর এখন তপ্ত সীসার মতো। নীলের এই হঠাৎ রৌদ্রমূর্তি দেখে মেঘ প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ব্যথায় ছিটিয়ে গিয়ে নীলের দিকে আতঙ্কিত চোখে তাকালো। নীলের চোখে তখন রাগের আগুন জ্বলছে। মেঘের চোখের কোণে পানি চিকচিক করে উঠল। নীল ভাইয়া, আমার লাগছে, হাত ছাড়ুন। মেঘ কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল। মেঘের ভয়ার্ত ডাক শুনে নীলের চেতনা ফিরল। সে দেখল মেঘের ফর্সা কবজিতে তার আঙ্গুলের লাল দাগ বসে গেছে। সে দ্রুত হাতটা ছেড়ে দিল। নিজের ওপরই এক চরম বিরক্তি জন্মালো নীলের। সে অপরাধীর মতো মেঘের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির থাকলো। মেঘের কাঁপাকাঁপি ঠোঁট আর জল ভরা চোখ নীলের রাগটাকে এক মুহূর্তে জল করে দিল। নীল কিছুটা নরম হয়ে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। সরি মেঘ, আমি আসলে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তুমি আজ থেকে মনে রাখবে, এ বাড়ির ওপর তলার কোনো কাজে তুমি আর হাত দেবে না। মোহনা বা তানিয়া মামি কেউ যদি তোমাকে কোনো আদেশ দেয়, সরাসরি বলবে নীল ভাইয়া নিষেধ করেছে। নীল মেঘকে হাত ধরে জানালার ধারের চেয়ারটায় বসিয়ে দিল। চুপচাপ এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এসে যেন তোমায় এখানে দেখতে পাই, নয়তো তোমার খবর আছে। নীল ফ্রেশ হয়ে ঘরে ফিরে দেখল মেঘ তখনও ঠিক ওভাবেই সুবোধ বালিকার মতো বসে আছে। নীল একটা লম্বা শ্বাস নিয়ে মেঘের খুব কাছে গিয়ে দাঁড়ালো। চেয়ারের পেছনে দুহাত রেখে নিচু স্বরে বলল, এত ভেবো না খুকি, আমি আর আছি তো, দু হাতে নিযুক করানোর মতো আগলে রাখবো তোমায়। নীলের এমন ভয়েস শুনে মেঘ স্তব্ধ হলো। বুকটাও কেমন করে উঠল। নীল প্লেট থেকে একটা পিঠা নিয়ে ছিঁড়ে ফু দিয়ে ঠান্ডা করলো। তারপর মেঘের মুখের সামনে ধরে অত্যন্ত মায়াবী সুরে বলল, হা করো, পিঠা খেয়ে তারপর পড়তে বসবে। রবিনের বোন না কি তার গোষ্ঠী এসব নিয়ে চিন্তা করার জন্য? আমি নীল, সে কি যথেষ্ট? সামনে পরীক্ষা, পড়াতে মন দাও। নীলের রুমে মেঘ পড়তে বসেছে আর নীল তার ল্যাপটপ নিয়ে কাজ করছে।
ঠিক সেই মুহূর্তে নিচতলা থেকে তানিয়া শিকদারের কর্কশ চিৎকার আর উচ্চ বাক্য শোনা গেল। মেঘের হাতের কলমটা থেমে গেল। এক অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে উঠল। নীল বুক কুঁচকে ল্যাপটপ থেকে স্থির দৃষ্টিটি সরালো। মেঘ ভীত হয়ে আসন ছেড়ে উঠে দাঁড়াতে নিতেই নীল অত্যন্ত গম্ভীর অথচ ধীর কণ্ঠে বলল, হেই, ডোন্ট গো, ফোকাস অন ইয়োর স্টাডি। আমি দেখে আসছি। নীলের কণ্ঠের সে অমস আদেশে মেঘ আর দ্বিমত করার সাহস পেল না। সে নিজেকে শান্ত করে আবার অঙ্ক বইতে মন দেওয়ার চেষ্টা করলো। নীল বেশ শান্ত পায়ে রুম থেকে বের হয়ে নিচে নেমে এলো। নিচে নেমে নীল দেখল তানিয়া শিকদার বসার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাত পা নেড়ে অনর্থক চিৎকার করছেন। নীল সরাসরি ওনার সামনে গিয়ে দাঁড়ালো। দুহাতে কোমর রেখে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলো, কি সমস্যা? অকারণে এভাবে চিৎকার করছেন কেন? তানিয়া শিকদার রাগে গজগজ করতে করতে বললেন, মেঘ কোথায়? আমার ভাগ্নি মোহনা এসেছে। বলেছি ওর রুমটা ঠিক করে দিতে। ও এখনো দিচ্ছে না কেন? আর ঘড়িতে 7টা বাজতে চলল। রাতের খাবার কে রাঁধবে? নীলের ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপ হাসি ফুটে উঠল। সে এক পা এগিয়ে গিয়ে তানিয়ার খুব কাছে মুখ নিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, লাথি মেরে আপনাদের সব কয়টাকে এ বাড়ি থেকে বের করে দেব যদি আর একটু চিৎকার চেঁচামেচি আমার কানে আসে। বেয়াদব মহিলা। মেঘকে আপনাদের কোনো কাজে জড়াবেন না। নিজেদের কাজ নিজেরা করুন। আজ রাতটা যতটা পারেন বিলাসিতা করে নিন। কাল সকাল থেকে আপনাদের কপালে যে দুর্দশা নাচবে তা কল্পনা করতে পারছেন না। এটা নীল শেখের শেষ সতর্কবাণী। কথাটা বলেই নীল এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে উপরে চলে গেল। তানিয়া শিকদার অপমানে আর অবদমিত রাগে থরথর করে কাঁপছিলেন। মোহনা পাশে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছিল। নীল চলে যাওয়ার পর তানিয়া মোহনার হাত শক্ত করে ধরে হিড়হিড় করে ওপরে নিজের রুমে নিয়ে গেলেন। রাগে ওনার ভেতরটা পুড়ছে। মেঘকে হাতের কাছে পেলে যেন চিবিয়ে খেতেন। রুমে ঢুকে তানিয়া মোহনার দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, মোহনা, তোর রূপ আছে, যৌবন আছে, সেগুলোকে অস্ত্র হিসেবে কাজে লাগা। একটা পুরুষ মানুষ কিসে বশ হয় সেটা তো তোকে শিখিয়ে দিতে হবে না। নীলকে নিজের রূপের জালে আটকানোর ফন্দি কর। যেভাবেই হোক মেঘকে নীল থেকে আলাদা করতে হবে, নইলে এই বিশাল সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে। মোহনার চোখে এক কুটিল চাতুর্য খেলা করে উঠল। সে বক্র হাসিতে ফেটে পড়ে বলল, চিন্তা করবে না খালামণি, পুরুষ মানুষকে নাকে খত দেওয়ানো আমার বা হাতের কাজ। এই ডাক্তারকে বশ করতে আমার বেশি সময় লাগবে না। এদিকে নীল নিজের রুমে ঢুকে দেখলো মেঘ খুব মনোযোগ দিয়ে অঙ্কটা মেলাচ্ছে। নীল আলতো হাসলো, অতঃপর কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ পড়ি, ডিনারে কি খাবেন তুমি? মেঘ অঙ্ক শেষ করে মুখ তুলে তাকালো। তার মায়াভরা চোখের চাউনি নীলকে প্রতিবারই নতুন করে মুগ্ধ করে। মেঘ মৃদুস্বরে উত্তর দিল, সবজি খিচুড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি অঙ্কগুলো কমপ্লিট করো, আমি খিচুড়ি বানিয়ে আনছি। মেঘ অভ্যস্ত হয়ে বলল, আমি কি আসবো সাহায্য করতে? নীল মেঘের চেয়ারের কাছে এসে ঝুঁকে দাঁড়িয়ে বলল, নো নিড, আমি একাই পারবো। তুমি পড়া শেষ করে 8টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বে। সকালে উঠে আবার ফ্রেশ মাইন্ডে পড়তে বসবে। ওকে। মেঘ ঝুমঝুমিয়ে হেসে বাদ্য মেয়ের মতো মাথা নাড়ালো। নীল ঠোঁটে কামড়ে হাসলো। তারপর হাত বাড়িয়ে মেঘের চুলগুলো এলোমেলো করে দিয়ে আলতো আদুরে কণ্ঠে বলল, গুড গার্ল। নীল ঘর থেকে বের হয়ে গেল খিচুড়ি রাঁধতে। মেঘ তার এলোমেলো চুলে হাত বুলিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর এক গাল হাসি নিয়ে আবার অঙ্ক বইয়ে ডুবে গেল। নীল কিচেন রুমে ঢুকে খুব মনোযোগ দিয়ে খিচুড়ির জন্য সবজি কাটছিল। পরনের শার্টের হাতা দুটো কোনই পর্যন্ত গোটানো। 12 বছর বিদেশে একা থাকার সুবাদে রান্নার কাজটা সে বেশ গুছিয়েই করতে পারে।
ঠিক সেই সময় রান্নাঘরে প্রবেশ করলো মোহনা। তার পরনে একটা অজ্ঞ এবং অ্যাট শার্ট ওয়েট স্টার ড্রেস, যার দীর্ঘ হাঁটুর অনেকটা উপরে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর চড়া পারফিউমের গন্ধে রান্নাঘরের প্রাকৃতিক সুবাদ ঢাকা পড়ে গেল। মোহনা কফি বানানোর বাহানায় নীলের খুব কাছে গিয়ে দাঁড়ালো, আর চোখে একবার নীলের বলিষ্ঠ হাতের দিকে তাকিয়ে সে নিজের ওড়না ছাড়া শরীরটাকে একটু বেশি প্রদর্শন করতে চাইল। কফির পানি নেওয়ার জন্য যখন জগটা তুলল, ঠিক তখনই সে ইচ্ছাকৃতভাবে নীলের শরীরের ওপর পানি ছিটকে দিল। এমন একটা ভঙ্গি করলো যেন পা পিছলে যাওয়ার দরুন এটা একটা তুচ্ছ দুর্ঘটনা। শরীরের গরম পানির ছিটকে লাগতে নীলের শরীর রাগে রিরি করে উঠল। সে হাতের ছুরিটা সজোরে টেবিলের উপর রেখে রক্তলাল চোখে মোহনার দিকে তাকালো। মোহনা একটা মিকি ভয়ের অভিনয় করে ঠোঁট কামড়ে বলল, ওহ গড, সরি, আমি সত্যি ইচ্ছে করে ফেলিনি। টাইলসে পা পিছলে যেতে নিয়ে ব্যালেন্স রাখতে পারিনি, তাই তোমার শরীরে পানি পড়ে গেল। বাই দ্য ওয়ে, আমি মোহনা। আর তোমার নামটা কি জানা যাবে? নীল গায়ের পানিটা ঝাড়তে ঝাড়তে অত্যন্ত শীতল ও গম্ভীর কণ্ঠে জবাব দিল, নীল শেখ। ও, নাইস নেম। যেমন নাম। মোহনা এক পা এগিয়ে এসে নীলের একদম গা ঘেঁষে দাঁড়ালো। তার ড্রেসের সংক্ষিপ্ততা আর নির্লজ্জ চাহনি নীলের বিরক্তিকে চরমে নিয়ে যাচ্ছিল। নীল কোনো উত্তর না দিয়ে আবারও নিজের কাজে মন দিল। কিন্তু মোহনা দমার পাত্রী নয়। সে বারবার চিনি বা কফি বিন নেওয়ার নাম করে নীলের গায়ের ওপর পড়ার উপক্রম করল। মোহনার ওয়েস্টার্ন ড্রেসের খোলা অংশগুলো যখন নীলের কুইনের স্পর্শ এলো, নীল তখন দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত রাখল। মোহনা ভাবল নীল হয়তো তার রূপে কাবু হচ্ছে, তাই সে দুঃসাহস বাড়িয়ে নীলের হাতের ওপর নিজের হাত রেখে আলতো করে ঘষতে শুরু করলো। মোহনার শরীরের উদ্যত অংশগুলো নীলের বাহুর ওপর এলিয়ে দিয়ে সে ফিসফিস করে বলল, এত কষ্ট করছো কেন? আমি সাহায্য করি। নীলের ধৈর্যের বাত এবার পুরোপুরি ভেঙে গেল। যে হাতের সাহায্যে সে মেঘকে ছুঁয়ে দেয়, সেই হাতে এমন নোংরা স্পর্শ সে বরদাশত করতে পারল না। মুহূর্তের মধ্যে নীল ঘুরে দাঁড়িয়ে সজোরে এক চর কষালো মোহনার গালে। চরের প্রচণ্ড শব্দে রান্নাঘর যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মোহনা তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে কিচেনের ক্যাবিনেটের ওপর পড়ল। তার গালটা সাথে সাথে লাল হয়ে ফুলে উঠল। নীল এক পায়ে এগিয়ে গিয়ে মোহনার চুলের মুঠি শক্ত করে ধরল। তার চোখের নীল মণিগুলো এখন হিংস্র হয়ে উঠেছে। সেই হিমশিম করে বজ্রকঠিন কণ্ঠে বলল, শোনো মেয়ে, নীল শেখের শরীর কোনো বাজারের সস্তা মাল নয় যে তোমার মতো নরমাল কিট যখন খুশি এসে গা ঘষবে। তোমার এই সস্তা রূপ আর কুৎসিত মোহ প্রদর্শন অন্য কোথাও গিয়ে করো। এই ওয়েস্টার্ন ড্রেস পরে এসে শরীর দেখাও বা নগ্ন হয়ে আসো। নীল শেখের কাছে তোমার দাম একটা নর্দামাল আবর্জনার চেয়ে বেশি কিছু নয়। নীল তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তপ্ত গলায় আবার বলল, রবিনের বোন হিসেবে তোমার ধমনীতে যে নোংরা রক্ত বইছে সেটা আমার জানা আছে। এরপরে যদি কোনো দিন ভুলেও আমার আশেপাশে এসে এমন অশ্লীলতা করার চেষ্টা করেছো, তবে এই হাত তোমার গাল থেকে চামড়া তুলে নিতেও দ্বিধা করবে না। গেট আউট ফ্রেম মাই কিচেন রাইট নাও। মোহনা অপমানে যন্ত্রণায় সে থরথর করে কেঁপে উঠল। তবে তার চোখে খেলা করলো এক ধরনের হিংস্রতা। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল কিচেন রুম থেকে। নীল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। কল ছেড়ে হাতটা ভালো করে ধুয়ে নিল, যেন কোনো অপবিত্র কিছু লেগেছিল সেখানে। তারপর আবার ছুরিটা হাতে নিল সবজি কাটার জন্য। নীল যখন খিচুড়ির ট্রে হাতে নিয়ে নিজের রুমে ঢুকলো, তখন তার চোখ মুখ রাগে থমথম করছে।
কিন্তু রুমে পা রাখতেই তার সমস্ত অস্থিরতা নিমেষেই শান্ত হয়ে গেল। পড়ার টেবিলের ওপর খাতা খোলা, কলমটা ঠিক ওভাবেই পড়ে আছে, আর মেঘ সেই খাতার ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। হয়তো অঙ্কের জটিল সীমাকরণ মেলাতে মেলাতে মেয়েটার ক্লান্ত মস্তিষ্ক আর সায় দেয়নি। নীল ট্রেটা পাশের টেবিলে রাখলো। ঘুমন্ত মেঘের এই শান্ত ভঙ্গিটা দেখে নীলের ঠোঁটের কোণে এক সিলতে হাসি খেলে গেল, কিন্তু পরক্ষণেই নিজের হাতের দিকে তাকিয়ে তার ভেতরটা আবার গিনগিন করে উঠল। মোহনার সেই উগ্র সুগন্ধি আর নোংরা স্পর্শ যেন এখনো তার চামড়ায় লেগে আছে। নিজেকে বড্ড অপবিত্র মনে হচ্ছে তার। যে হাতে একটু আগে সে নর্দমার কীটের গালে চর বসিয়েছে, সেই হাতে এই পবিত্র মেয়েটাকে স্পর্শ করার কথা সে ভাবতেই পারছে না। নীল মনে মনে ভাবল, আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এই নোংরা অস্তিত্ব নিয়ে আমি মেঘের কাছে যাব না। সে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে পরিশুদ্ধ করতে লাগলো। বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে নীল যখন বের হলো, টাওয়ালের দিয়ে চুল মুছতে মুছতে সে মেঘের দিকে এগিয়ে গেল। ভেজা টাওয়ালটা কাউচের ওপর আলতো করে রেখে সে দাঁড়ালো ঘুমন্ত মেঘের একদম পাশে। মেঘ, এই মেঘ, উঠো, ডিনার করবে না? নীল খুব নিচু স্বরে ডাকলো, কিন্তু মেঘের কোনো সাড়া শব্দ নেই। গভীর ঘুমে সে আচ্ছন্ন। নীল কয়েকবার ডাকলো, কিন্তু মেয়েটা যেন আজ এক ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এখন জোর করে জাগালে হয়তো মেয়েটার ঘুমটা ভেঙে যাবে, কাল সকালে পড়তে অসুবিধা হবে। কিন্তু না খেয়ে ঘুমানোটাও শরীরের জন্য ভালো নয়। তাই সে সিদ্ধান্ত নিল ঘুমের মধ্যে খাওয়াবে মেঘকে। সে বাটি থেকে এক চামচ খিচুড়ি তুলে নিয়ে খুব সাবধানে মেঘের ঠোঁটের কাছে ধরল। ঘুমের ঘরেই মেঘ ঠোঁট দুটো একটু নড়ে উঠল। নীল আলতো করে খাবারটুকু মেঘের মুখে তুলে দিল। অবচেতন মানেই মেঘ খাবারটুকু চিবিয়ে গিলে ফেলল। নীল মুগ্ধ হয়ে এই দৃশ্যটা দেখতে লাগলো। একে একে পুরো বাটি খাবার সে এভাবেই ঘুমন্ত মেঘকে খাইয়ে দিল। মেঘ টেরও পেল না যে সে ঘুমের ঘরেই নীলের হাতে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে চামচের সাহায্যে তাকে পানি খাওয়ালো নীল। অতঃপর পাজা কোলে করে তাকে মেঘের মাথাটা নীলের চওড়া কাঁধের ওপর এলিয়ে পড়ল। এই প্রথম নীল মেঘের শরীরের অমন এত নিবিড়ভাবে অনুভব করল। নীল মেঘকে কোলে নিয়ে পাশের ঘরে গেল। খুব সন্তর্পণে ওকে বিছানায় শুইয়ে দিয়ে পায়ের ওপর নরম কম্বলটা টেনে দিল। মেঘ ঘুমের ঘরে একবার পাশ ফিরল। তার চেহারায় এক ধরনের স্বর্গনীয় তৃপ্তি। নীল কিছুক্ষণ অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তারপর নিচু হয়ে মেঘের কপালে একটা দীর্ঘ ও পবিত্র চুম্বন রেখে দিয়ে ফিসফিস করে বলল, শুভরাত্রি আমার মেঘপরি, কাল সকালে এক নতুন ভোরের অপেক্ষায় থেকো। নীল ঘর থেকে বেরিয়ে দরজাটা টেনে দিল। রাতটা কেটে গেলেও ওইভাবে সকালের কুয়াশাচ্ছন্ন আকাশটা পরিষ্কার হতেই শিকদার বাড়িতে এক থমথমে অস্তিত্ব দানা বাঁধতে শুরু করলো। নীল আজ বেশ ভোরেই তৈরি হয়ে নিয়েছে। ধবধবে সাদা শার্ট আর কালো প্যান্টে তাকে বরাবরের মতোই গম্ভীর ও ধীরস্থির দেখাচ্ছে। সে ড্রয়িং রুমের সোফায় বসে খুব শান্তভাবে ল্যাপটপে কিছু ফাইল চেক করছে। তবে তার পুরো মনোযোগ সদর দরজার দিকে। ঠিক 8:30টার দিকে তানিয়া শিকদার আর মোহনা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। মোহনা আজ ইচ্ছা করেই একটি সালোয়ার কামিজ পরেছে, তবে তার গালের ফোলা ভাবটা ঢাকতে বেশ চড়া মেকআপ করতে হয়েছে। নীলকে দেখেই তানিয়া শিকদার মেজাজ হারিয়ে বললেন, সকাল সকাল ড্রয়িং রুম দখল করে বসে আছো যে? মেঘ কোথায়? ওর কি এখনও নবাবজাদি ঘুম ভাঙেনি? নাস্তা কে বানাবে? নীল ল্যাপটপ থেকে চোখ না তুলে অত্যন্ত শীতল কণ্ঠে জবাব দিল, মেঘ ঘুমাচ্ছে। ওর ঘুমের ডিস্টার্ব করার প্রয়োজন নেই। আর আজ থেকে নাস্তা বানানোর জন্য মেঘকে
খোঁজা বন্ধ করুন। হাত পা আপনাদেরও আছে, কাজ করে খাওয়ার অভ্যাস করুন। তানিয়া কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মেঘও ততক্ষণে ঘুম থেকে উঠে নিচতলায় নেমে এসেছে। তার চোখে মুখে রাতের নিশ্চিন্ত ঘুমের এক স্নিগ্ধ আভা। নীল ইশারায় মেঘকে তার পাশে বসতে বলল। মেঘ দ্বিধা ভরে নীলের পাশের সোফায় গিয়ে বসল। নীল একটু হেসে বসা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল সে। নীল দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলেন একজন প্রবীণ ও গম্ভীর চেহারায় ভদ্রলোক, সাথে তার সহকারী। নীল সবাইকে ড্রয়িং রুমে বসার ইঙ্গিত দিয়ে জামশেদ শিকদারকে ডেকে পাঠালো। জামশেদ সাহেব ততস্থ হয়ে নিচে নামলেন। নীল সবার দিকে তাকিয়ে অত্যন্ত মার্জিত গলায় পরিচয় করিয়ে দিল, ইনি অ্যাডভোকেট মোবারক হোসেন, আমার মায়ের ব্যক্তিগত আইনজীবী। তানিয়া শিকদার কপালে ভাঁজ ফেলে কর্কশ গলায় বললেন, উকিল কেন? এ বাড়িতে উকিলের কী কাজ? মোবারক সাহেব ব্রিফ কেস থেকে কিছু ফাইল বের করে টেবিলের উপর রাখলেন। তিনি চশমাটা ঠিক করে গম্ভীর গলায় বললেন, নীল শেখের অনুরোধে আমি আজ এখানে এসেছি। মরহুমা মরিয়ম বেগমের, নীলের মা, সম্পত্তি এবং মেঘের ভবিষ্যৎ নিয়ে কিছু আইনি জটিলতা নিরসন করতে। পুরো ঘরে পিতন নীরবতা নেমে এলো। নীল মেঘের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরল। মোবারক সাহেব ফাইল দেখে বলতে শুরু করলেন, মরহুমা মরিয়ম বেগম এই বাড়ির অর্ধেক অংশের মালিক ছিলেন, যা তিনি মৃত্যুর আগে তার একমাত্র পুত্র নীল শেখের নামে উইল করে গেছেন। অর্থাৎ নীল শেখ এই বাড়ির 50% এক মালিক, আর বাকি 50%-এর মালিক জামশেদ শিকদার সাহেব। তিনি একটু থেমে জামশেদ সাহেবের দিকে তাকালেন। কিন্তু নীল শেখ গতকাল আদালতে একটি পিটিশন দাখিল করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে জামশেদ সাহেবের বর্তমানে মানসিকভাবে এবং পারিবারিকভাবে এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেখানে তার একমাত্র কন্যা মেঘের পড়াশোনা এবং নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মেঘের উপর মানসিক নির্যাতনের অনেক প্রমাণ আমাদের হাতে আছে। তানিয়া শিকদার চিৎকার করে উঠলেন, কিসের মানসিক নির্যাতন? এই সব সাজানো কথা। নীল এবার সোজা হয়ে বসল। তার কণ্ঠস্বর এখন বজ্রের মতো শোনালো। আদালত সব কিছু বিবেচনা করে আজ সকালে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। মেঘের বয়স এখনও 18 হয়নি, তাই তার পড়াশোনা এবং জীবনের নিরাপত্তার কথা ভেবে আদালত তার লিগ্যাল গার্ডিয়ানশিপ বা আইনগত অভিভাবকত্ব নীল শেখের ওপর ন্যস্ত করেছেন। আজ থেকে মেঘের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, তার পড়াশোনা হোক বা ব্যবস্থান, সব কিছু নীল শেখের অধীনে থাকবে। নীল এবার জামশেদ শিকদারের দিকে তাকিয়ে শান্ত অথচ ধীর কণ্ঠে বলল, মামু, আমি জানি আপনার উপর রবিনের বাবার ঋণের বোঝা আছে। সেই সুযোগ নিয়েই তারা মেঘকে রবিনের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছিল। আমি আজ সকালেই সেই সমস্ত ঋণ ব্যাংকের মাধ্যমে শোধ করে দিয়েছি। সুতরাং এখন থেকে রবিন বা তার বাবার কোনো অধিকার এই বাড়িতে নেই। তারা যদি এখানে আসার চেষ্টা করে তবে সেটা অধিকার প্রবেশ হিসেবে নগ্ন হবে। অ্যাডভোকেট মোবারক হোসেন চলে যাওয়ার পর ড্রয়িং রুমে যেন একটা শুনশান নীরবতা নেমে এলো। তানিয়া শিকদার সোফায় পাথরের মতো বসে আছেন, তার কপালে চিন্তার ভাঁজ। যে সম্পত্তি আর মেঘকে ঘুঁটি বানিয়ে তারা রাজত্ব করার স্বপ্ন দেখছিলেন, নীল শেখ এক রাতেই সেখানে বিষ ঢেলে দিয়েছে। মোহনা নিজের রাগানো গালটা হাত দিয়ে ঘষছে আর চোখে সিঁড়ির দিকে তাকিয়ে নীলকে দেখছে। তার চোখ অপমানের চেয়েও বেশি জ্বলছে হিংসা। নীল ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে জামশেদ শিকদারের দিকে তাকালো। তার কণ্ঠস্বর এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু তাতে এক ধরনের অটল গাম্ভীর্য। সে শান্ত গলায় বলল, মামু, আমি জানি আপনি পরিস্থিতির শিকার ছিলেন, কিন্তু মনে রাখবেন বাবার
মেরুদণ্ড শক্ত না থাকলে সন্তানরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। জামশেদ সাহেব কোনো কথা না বলে মাথা নিচু করে নিজের রুমে চলে গেলেন। নীল এবার তানিয়া শিকদারের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, 10 মিনিটের মধ্যে মেঘের ঘরের নাস্তা পৌঁছে দেবেন। আর মনে রাখবেন, মেঘ এখন 10ম শ্রেণীতে পড়ে। ফেব্রুয়ারিতে ওর বোর্ড পরীক্ষা। আগামী কয়েকটা দিনও পড়ার টেবিল থেকে শুধু খাওয়ার জন্য আর ওয়াশরুমে যাওয়ার জন্য উঠবে। এর বাইরে ওকে দিয়ে যদি কোনো কাজ করানোর চেষ্টা করেছেন, তবে মনে রাখবেন, আজ আমি শুধু গার্ডিয়ানশিপ নিয়েছি, কাল হয়তো আপনাদের এই বাড়ি ছাড়ার নোটিশ ধরিয়ে দেব। নীল গটগট করে সিঁড়ি দিয়ে ওপরে নিজের রুমে চলে গেল। তানিয়া শিকদার রাগে নিজের আসল কামড়ে ধরলেন। মোহনা ওনার কাছে গিয়ে নিচু স্বরে বলল, খালামণি, এইভাবে হার মারলে চলবে না। নীল শেখ নিজেকে খুব চালাক ভাবছে তো ভাবুক। ও বুঝতেও পারছে সাপের লেজে পা দিয়েছে, ছবল তো খেতে হবে। তানিয়া গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। ওনার দীর্ঘদিনের দাসী মেঘ আজ ওনার চোখের সামনে প্রিন্সেস হয়ে গেছে। এই সত্যটা তিনি হজম করতে পারছেন না। এদিকে নীল নিজের রুমে ঢুকে দেখলো মেঘ পড়ার টেবিলে বসে আছে, কিন্তু বইয়ের পাতায় ওর মন নেই। ও জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। নীল ধীর পায়ে ভেতরে ঢুকলো। কি হলো মেঘ, পড়া কি শুরু হয়েছে? মেঘ চমকে উঠে পিছন ফিরল, নীলের দিকে তাকিয়েল। অতঃপর ঠোঁটে প্রসারিত করে হেসে বলে উঠল, এই তো পড়ছি। নীল আলতো করে হেসে মেঘের নাকটা টেনে দিয়ে বলল, মন দিয়ে পড়ো মেঘ, ভালো রেজাল্ট করতে হবে তোমায়। আমি আছি তো তোমার জন্য। ঘণ্টাখানেক পর মোহনার দরজায় করা নাড়ল, হাতে নাস্তার ট্রে। তার পরনে এখন একটু মার্জিত পোশাক, তবে চোখে মুখে সেই দূরতামি। সে মিষ্টি করে হেসে বলল, নীল ভাইয়া, মেঘের নাস্তা নিয়ে এলাম। মামুনি একটু ব্যস্ত তো, তাই আমি নিয়ে এলাম। নীল মোহনার দিকে একবার চোখে তাকালো। ও জানে এই মেয়েটা এত সহজে ভালো হওয়ার পাত্রী নয়। নীল হাত বাড়িয়ে ট্রেটা নিয়ে টেবিলের উপর রাখলো। রেখে যাও। আর শোনো মোহনা, পড়ার সময় এই ঘরে কারো প্রবেশ নিষেধ। নেক্সট টাইম আসার আগে পারমিশন নিয়ে আসবে। মোহনা একটু থমকে গেল, তারপর ঠোঁট উল্টে হেসে চলে গেল। যাওয়ার সময় সে দরজার আড়াল থেকে একবার মেঘের দিকে হিংস্র চোখে তাকালো। নীল মেঘের পাশে বসে একটা রুটির টুকরো ছিঁড়ে ওর মুখে তুলে দিল। নাস্তাটা করে নাও, আমি আজ তোমার স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলতে যাব। তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট কার্ড আর অ্যাডমিট কার্ডের বিষয়ে কিছু কাজ আছে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এই রুম থেকে বের হবে না। দরজা ভিতর থেকে লক করে রাখবে। মনে থাকবে। মেঘ নীলের হাতের খাবারটুকু মুখে নিয়ে মাথা নাড়ল। খাওয়া শেষ হতেই নীল যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিল। তারপর সে রেডি হতে গেল ওয়াশরুমে। মোহনা এসে প্লেটগুলো নিয়ে গেল আর চোখে মেঘের দিকে একবার তাকালো। মেঘের সে সব এর খেয়াল নেই, সে মন দিয়ে পড়ছে। নীল বের হয়ে দেখলো মেঘ পড়ছে, হাসলো একটু। নীল মেঘটা হুবহু তার মামিমার মতো হয়েছে। নীল ধীর পায়ে মেঘের পেছনে এসে দাঁড়ালো। মেঘ মাথা নিচু করে বসে আছে, ওর ফর্সা কপালে কয়েকটা অবাধ্য চুল এসে পড়েছে। নীল আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, একদম সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। তোমাকে যেন এসে আমি আমার রুমে দেখতে পাই। মেঘ নীলের চোখের দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ালো। অতঃপর মিন কণ্ঠে বলল, আপনি সাবধানে যাবেন। রবিন ভাইয়া কিন্তু শান্ত থাকবে না। নীল একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। শকুনের ভয়ে বাঘ কখনো শিকার ছাড়ে না মেঘ, তুমি শুধু পড়াশোনায় মন দাও। নীল ঘর থেকে বেরিয়ে যেতেই মোহনা সিঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে অপমানের তীব্র বিষ। সে দেখলো নীল সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। গাড়ির স্টার্ট দেওয়ার শব্দ হতেই মোহনা দ্রুত পায়ে তানিয়া শিকদারের রুমে গিয়ে ঢুকলো। তানিয়া শিকদার তখন জানালার ধারে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। মোহনা ভিতরে ঢুকে বলল, খালামণি, নীল তো বেরিয়ে গেল, এখন মেঘ ঘরে একা, এই তো সুযোগ। তানিয়া মুখ বাঁকিয়ে
বললেন, কি করবি? নীল যে আইনি কাগজ বের করেছে, এখন মেঘের গায়ে হাত তোলা মানে নিজের বিপদ ডেকে আনা। মোহনা একটা বক্র হাসি হাসলো। গায়ের হাত তোলার দরকার নেই মামুনি, ওকে মানসিকভাবে ভেঙে দিলেই হবে। ওর পরীক্ষা ফেব্রুয়ারিতে, এখন যদি ওকে মানসিকভাবে তটস্থ করে রাখা যায় তবে ও নির্ঘাত ফেল করবে। আর মেঘ যদি পড়াশোনায় খারাপ করে তবে নীলের ওই লিগ্যাল গার্ডিয়ানশিপ নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারবো যে নীল ওর যত্ন নিতে পারছে না। তানিয়া শিকদারের চোখে ঝিলিক দিয়ে উঠল বুদ্ধিটা। ঠিক বলেছিস, যা মেঘের ঘরে যা, তবে সাবধান, এমন কিছু করবি না যাতে নীল ফিরে এসে আমাদের ওপর চড়াও হয়। চিন্তা নেই, কিছুই হবে না। কথাটা বলেই মোহনা ওনার রুম থেকে বের হয়। নীলের রুমের দিকে পা বাড়ালো। স্কুলে পৌঁছে নীল প্রধান শিক্ষকের কক্ষে বেশ কিছুক্ষণ সময় কাটালো। মেঘের শিক্ষার প্রতিটি খুঁটিনাটি সে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করলো। টিচারের সাথে আলাপে নীল বুঝতে পারল মেঘ পড়াশোনায় বেশ দুর্বল। আর এই দুর্বলতার পেছনে মেধার শক্তির অভাব নয়, বরং সুযোগের অভাব। তাই বাড়ির অমানবিক খাটুনি আর মানসিক নির্যাতনের চাপে মেয়েটা পড়ার টেবিলে বসার ফুরসতটুকুও পেত না। দীর্ঘ এক তপ্ত শ্বাস ফেলে নীল স্কুলের করিডর দিয়ে বেরিয়ে এলো। বাইরে মাথার উপর মাদহের তপ্ত রোদ প্রখর হয়ে উঠেছে, অথচ নীলের হৃদয়ে এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে। জেন শীতলতা বড় কোনো ঝড়ের পূর্বাভাস দেয়। সে দ্রুত গাড়িতে গিয়ে বসলো। মনে মনে ভাবলো, আমার মেঘ নাম পাখিটা আজ বড্ড একা বাড়িতে, দ্রুত ফিরতে হবে। গাড়িটা ঝড়ের গতিতে শহরের কোলাহল ছাড়িয়ে এক নির্জন রাস্তার বাঁকে পৌঁছতেই হঠাৎ 3-4 জমদূত সদৃশ্য পাতি গুন্ডা রাস্তা আটকে দাঁড়ালো। নীল সজোরে ব্রেক কষলো। টায়ারের ঘর্ষণে রাস্তা থেকে ধোঁয়া উঠল। নীল ভ্রু কুঁচকে কিছুক্ষণ স্টিয়ারিং ধরে বসে রইল। তারপর অত্যন্ত শান্ত ধীরভঙ্গিতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই, আছে এক অবর্ণীয় তাচ্ছিল্য। নীল পকেটে হাত দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কী চাই? দলের মাঝখানে থাকা লোকটা কুৎসিত হেসে দাঁত বের করে বলল, তোর কলিজা। শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল নীল। তবে সেই হাসিতে কোনো আন্দাজ ছিল না, ছিল আগ্নেয়গিরির উত্তাপ। হাসতে হাসতে হঠাৎ থেমে গিয়ে সে রক্ত লাল চোখে ওদের দিকে তাকিয়ে বলল, নীল শেখের কলিজায় স্পর্শ করার ক্ষমতা তোদের মতো রাস্তার কুকুরের নেই শালা। মুহূর্তেই মধ্যে ছেলেগুলো পকেট থেকে চেন আর হাতে রড বের করলো। নীল মোটেও বিচলিত হলো না। সে ধীর পায়ে তার গাড়ির দিকে ঘুরে বের করে আনলো একটা শক্ত হকি স্টিক। মারামারি নীলের রক্তে মিশে আছে। ইন্ডিয়ার পড়াশোনা করার সময় সে কেবল ডাক্তারই পড়েনি, বরং প্রতিটা দিন তাকে লড়তে হয়েছে পরিস্থিতির শিকার হয়ে করা সেই মারামারিগুলো এখন তার নেশায় পরিণত হয়েছে। নীলের ভেতরে সেই আদিম ও ভয়ঙ্কর সত্যটা এখন মাথাচাড়া দিয়ে উঠছে। মারামারির প্রতি তার এই তীব্র আকর্ষণ ব্যাখ্যা করতে গেলে একটা বড়সড় উপন্যাসে তৈরি হবে। গুন্ডাগুলোর মধ্যে একজন রড উঁচিয়ে নীলের দিকে আসতে নীল চোখের পলকে সরে গিয়ে হকি স্টিক দিয়ে সজোরে তার হাঁটুতে আঘাত করলো। মট করে হাঁটু ভাঙার শব্দ আর লোকটার আর্তনাদ একসাথে মিলেমিশে এক নারকীয় সুর তৈরি করলো। বাকিরা থমকে গেল, কিন্তু নীল থামল না। সে এখন এক শিকারী হায়নার মতো হিংস্র। হকি স্টিকটা ঘোরাতে ঘোরাতে নীল পৈশাচিক স্বরে বলল, আসিস না কেন? আমার কলিজা নেওয়ার না শখ তোদের? মেঘ সবে মাত্র পর টেবিল সেরেছে। ঘড়িতে মাত্র 12টা। একবার মোহনা ডেকেছিল, কিন্তু সে দরজা খুলেনি। এখন দরজা খুলে সবে বের হলো তার রুমে যাওয়ার জন্য। ঠিক সেই সময় কোথা থেকে যেন মোহনা হন্তদন্ত হয়ে তার সামনে এসে হাজির হয়ে বলল, মেঘ, সর্বনাশ হয়েছে। স্টোর রুমে যে তোমার মায়ের পুরনো টাস্কটা আছে না, সেটা খালামুনি ফেলে দেওয়ার জন্য উদ্যত হয়েছে। শীঘ্রই চলো। মায়ের স্মৃতির কথা শুনে মেঘ হিতাহিত জ্ঞান হারিয়ে মোহনার পিছন পিছন দৌড়ালো। বাড়ির একদম পেছনের দিকে অন্ধকার স্যাঁতস্যাঁত স্টোর রুম। মেঘ ভেতরে পা রাখতেই মোহনা সজোরে ধাক্কা দিয়ে ওকে ভেতরে ফেলে দিল। মুহূর্তেই বাইরে থেকে ভারী তলা
ঝোলানোর শব্দ হলো। পুরো ঘরটা গুটগুটে অন্ধকার, এক সিলতে আলো ঢোকার পথ নেই। মেঘ ছোটবেলা থেকে অন্ধকারে যমদূতের মতো ভয় পায়। সে দরজায় না পাগলের মতো কারাঘাত করতে লাগলো। মামনি, মোহনা আপু, দরজা খোলো, আমার খুব দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আলো জ্বালানো কেউ। অন্ধকারে অক্সিজেনের অভাব আর আতঙ্কে মেঘের বুকটা ধড়ফড় করতে শুরু করলো। অন্ধকারের প্রতিটি কোণ যেন তাকে গিলে খেতে আসছে। সে দরজায় নখ দিয়ে আঁচড় কাটতে কাটতে মেঝেতে লুটিয়ে পড়ল। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে সে অস্ফুট স্বরে আর্তনাদ করলো, নীল ভাইয়া বাঁচান। পরক্ষণেই মেঘের জ্ঞান হারালো। নিথর দেহটা পড়ে রইল সেই হিমশীতল অন্ধকারে। গল্প প্রণয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।